2048 সালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামায়াত ইসলামীর। তার আগেই সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ সদস্য নিয়োগের চক্রান্ত করছে দলটি। সম্প্রতি জামায়াত শিবিরের নেতাদের রিমান্ডে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। ক্ষমতার লোভে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি তৈরি করেছে 30 শালা পরিকল্পনা। দুরভিসন্ধি বাস্তবায়নে নানা রকম ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে নিবন্ধন হারানো দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। বুলবুল রেজার রিপোর্ট। 2013 সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোটবাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার নতুন পথ খুঁজছে দলটি। চলতি মাসের 6 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে। দুদফা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2018 থেকে 2048 30 শালা পরিকল্পনা জামায়াত ইসলামীর। ভিশন 2048 সামনে রেখে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে। তারা বিভিন্ন সংগঠন অর্গানাইজ করে সেখানে বিদেশ থেকে ফান্ড এনে সে ফান্ডটা মূলত তাদের দলের উদ্দেশ্যে তারা ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কিছু কিছু মানুষকে তারা হেফাজতের সাথে ঢুকিয়ে দিয়েছে। এরকমভাবে সকলের কাছ থেকে তারা আসলে গোপন তথ্য সংগ্রহ করে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতার ধার প্রান্তে যাওয়া। গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় 400 ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে, যেগুলো জামায়াত ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে। তাদের মূল টার্গেট ছিল যে একদিকে আওয়ামী লীগের যে অর্জন সেটা তাদের মিডিয়া, তাদের বিদেশি থেকে কিছু চক্র তারা এটাকে বিনষ্ট করবে, অন্যদিকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মিশে মিলে নিজেরা একত্রিত হওয়ার চেষ্টা। এটাই ছিল তাদের ওই যে বসুন্ধরা যে তারা মিলিত হয়েছিল, এর একটা প্ল্যান ছিল। এর আগে 2014 এবং 18 সালের জাতীয় নির্বাচনের আগেও ব্যাপক সহিংসতা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দলটি। ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়া সহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়েছিল। এবার আরেকটি জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও তারা ষড়যন্ত্র করছে বলে জানান গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 14 নভেম্বর এসএসসি এবং 2রা ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি না দিয়ে সময় থাকবে 1.5 ঘন্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়ে সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। করোনা মহামারীর ভয়াবহতায় 2020 সালের 17 মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ওই বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় অটোপাস। বিশ্বজুড়ে অতিমারির প্রকোপ কমে আসলে গত 12 সেপ্টেম্বর খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় সোমবার এসএসসি ও এইচএসসির সময়সূচি প্রকাশ করা হলো। 14 নভেম্বর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবছরের প্রথম পাবলিক পরীক্ষা। শেষ হবে 23 নভেম্বর। এইচএসসি শুরু হবে 2 ডিসেম্বর, শেষ হবে 30 ডিসেম্বর। এবার পরিবর্তিত পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাতে এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সময় থাকবে 1.5 ঘন্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সময় সংবাদকে জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। স্কুলের প্রিপারেশন হচ্ছে যে আমাদের তো আপনি জানেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা করা দরকার আমাদের সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সেটা সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সংখ্যাটা ছিল আপাতত সেরকম কোনো সংখ্যা আমাদের নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষাগুলো নিতে পারি। সময়সূচি পাওয়ার পরে শিক্ষাঙ্গনে চলছে জোরে সোরে প্রস্তুতি। শিক্ষকরা বলছেন পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা প্রস্তুত করছেন শিক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা অনুষ্ঠানের জন্য বাড়তি সচেতনতার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এর আগের বছর অটোপাসের কারণে অনেক
প্রবলেম হইতেছে ইউনিভার্সিটিতে ভর্তির কারণে, কিন্তু এখন আমাদের পরীক্ষা নেবে, আশা করি আমাদের কলেজে ভর্তির জন্য সহজ একটা পদ্ধতি হবে। শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যার কারণে আমরা পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আমরা কিছুদিন আগেও একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আমরা কি অটো পাসের দিকে যাচ্ছি, আমাদের এক্সামের রেজাল্টটা নাকি আমাদের আদৌ পরীক্ষা হবে। তো সেই অনিশ্চয়তাটা থেকে আমরা বের হয়ে এসে আবার নতুনভাবে পড়াশোনার সাথে সংযুক্ত হতে পারছি। আমার সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা অ্যাসাইনমেন্টের নাম্বার চেয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি, এবং প্র্যাকটিক্যালের যে বিষয়গুলি, যে সাবজেক্টে রয়েছে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের খাতা আমাদের কাছে জমা হয়ে গেছে। মাউসির নির্দেশনা অনুসারে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর 3 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে। প্রতিদিন সকাল 10টা থেকে 11:30 এবং বিকাল 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল বিশেষ ক্যাম্পেইনে টিকা পাবেন 75 লাখ মানুষ। যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদেরকে SMS এর ভিত্তিতে দেওয়া হবে কোভিড টিকা। অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। মজুদের সীমাবদ্ধতার মধ্যেও গত আগস্টের শুরুতে সপ্তাহব্যাপী সারা দেশে গণটিকা ক্যাম্পেইন করেছিল স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনের প্রথম দিনই দেওয়া হয় রেকর্ড 32 লাখ টিকা। সে সময় প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আবারও ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হয় চলতি মাসের শুরুতে। আর সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মঙ্গলবার দেশজুড়ে আবারও হতে যাচ্ছে বিশেষ ক্যাম্পেইন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন, লক্ষ্য 75 লাখ মানুষকে টিকার আওতায় আনা। তবে এবারের ক্যাম্পেইনে থাকছে বেশ কিছু পরিবর্তন। এবার যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকা নেওয়ার কথা। এছাড়া অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। তবে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা গণটিকার ক্যাম্পেইনের বাইরে থাকবেন। প্রতিটি ইউনিয়ন 1500 বা তদূর্ধ্ব, পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে 500 বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 1000 বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। আগেরবারের মতো এবারের ক্যাম্পেইনে ইউনিয়ন পর্যায়ে 3টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে 3টি করে বুথে টিকা দেওয়া হবে। এটা হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে আলোচনার সাপেক্ষে প্রতিটি ইউনিয়নে যে কোনো একটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ অথবা নিকটবর্তী প্রতিষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার 3টি টিমের দ্বারা এই ভ্যাকসিন দেওয়া হবে। টিকা কার্যক্রম শুরু হবে সকাল 9টা থেকে। ক্যাম্পেইনের সময় যারা টিকা নেবেন তাদেরকে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আগামী মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে RT-PCR ল্যাবে করোনা পরীক্ষা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। করোনায় সব শর্ত মেনে আজ রাত 1:30টায় 70 জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রথম ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। বিমান প্রতিমন্ত্রী জানান, RT-PCR ল্যাবে করোনা পরীক্ষার পর মধ্যরাতেই যাবে দুবাইয়ের ফ্লাইট। তবে স্বাস্থ্য বিভাগ বলছে আজ থেকেই ল্যাবে পরীক্ষা নিয়ে কিছুই জানেন না। তাদের প্রস্তুতি আগামীকাল ঘিরে। বিমানবন্দরে RT-PCR ল্যাব বসানো হলেও 3 দিন বাদেও শুরু হয়নি বিদেশগামীদের করোনা টেস্ট। কাটেনি সংশয়। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় 3 মাস পর চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট। করোনায় স্বাস্থ্য সুরক্ষার সব শর্ত পূরণ করে দেশটিতে রাত 1:30টায় ছেড়ে যাবে বিমান। এই দফায় যাত্রী 70 জন। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমিরাতগামী যাত্রীদের মাধ্যমেই কাজ শুরু করবে বিমানবন্দরের RT-PCR ল্যাব। আজকে রাত্রে ফ্লাইট একটা যাবে, কালকেও যাবে। সুতরাং ইন এডিশন টু দ্যাট আমাদের এই এয়ারপোর্টের ভিতরে 6 ঘন্টা আগে আবার এটা করতে হবে। এটাই ছিল একমাত্র, কিন্তু এখন এটা সম্পন্ন হওয়ার পরে আর কোনো বাধা নাই ভ্রমণের ক্ষেত্রে, বিশেষ করে আমিরাতে ভ্রমণের ক্ষেত্রে। তবে সমন্বয়হীনতা চোখে পড়ে তখনই যখন মন্ত্রণালয়ের ফ্লাইট চালুর বিষয়ে জানলেও স্বাস্থ্য বিভাগ জানায় ল্যাব চালুর বিষয়ে কিছুই জানেন না তারা। আমাদের প্রস্তুতি বলছে কালকে বললো না 28 তারিখের জন্য, তাহলে ওদেরকে রাতে আমরা ডাকতে হবে ল্যাবের লোকজনকে। আমরা তো 28 তারিখ ধরে বসে আছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে বসানো ল্যাব থেকে 3 ঘন্টায় প্রবাসীরা নিতে পারবেন করোনা পরীক্ষার সনদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার অজুহাতে এবার গার্মেন্টস মালিকদের কাছ থেকে পণ্যের দামের ওপর 10 থেকে 15% হারে ছাড় দাবি করছেন বিদেশি ক্রেতারা। বিদেশি ক্রেতাদের এমন অবস্থানে লাখ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
কয়েক মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ আমেরিকার যে কোনো বন্দরে 40 ফুট সাইজের একটি পণ্যবাহী কন্টেনার পাঠাতে খরচ হতো 2,500 থেকে 4,500 মার্কিন ডলার, কিন্তু এখন তা 3 গুণ বেড়ে 14 থেকে 15,000 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 17,000 মার্কিন ডলারও ছাড়িয়ে যাচ্ছে। স্পেস কনফার্মেশনের জন্য এই রেটটা একটা সার্টেন লেভেলে চলে গেছে, যেটা $18,000 পর্যন্ত হয়ে গেছে। মূলত করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে নিতে বিদেশি জাহাজ মালিকেরা এই ভাড়া বাড়িয়েছে বলে দাবি এদেশের শিপিং এজেন্টদের। আর জাহাজ এবং কন্টেনারের বাড়তি ভাড়া তুলে নিতে বিশেষ ডিসকাউন্টের জন্য বিদেশি বায়াররা গার্মেন্টস মালিকদের উপর চাপ সৃষ্টি করছে। সম্মিলিতভাবে এই ফ্রেটটা বাড়িয়ে তারা পুরো লসটা কভার করার জন্য চেষ্টা করছে। ফ্রেট বাড়তেছে, ফ্রেট তো আমরা দিচ্ছি না, বায়াররা দিচ্ছে, তাদের টোটাল কস্ট বেড়ে যাচ্ছে। বেশি কাজের আশায় বাংলাদেশের গার্মেন্টসগুলো কম দামে পণ্য তৈরি করে বিক্রি করছে। এই অবস্থায় প্রতিটি পণ্যে 1 থেকে 1.5 মার্কিন ডলার ডিসকাউন্ট হিসাবে ছেড়ে দিলে গার্মেন্টসগুলোকে আবারও ক্ষতির মুখে পড়তে হবে। বায়ার এটাকে রিকভার করার জন্য বিভিন্ন অজুহাতে 10%, 15% ডিসকাউন্টের দাবি করছে। গত অর্থ বছরে বিভিন্ন দেশে 31.45 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প খাত এই পর্যটন। দেশের জিডিপিতে যার অবদান প্রায় 4%। দিনে দিনে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও তার সঙ্গে ঠিক তাল মেলাতে পারছে না সরকার। এদিকে মহামারী করোনায় এক প্রকার বিপর্যস্ত সম্ভাবনাময় এই খাত। বিপর্যস্তের সঙ্গে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সম্ভব নয় পর্যটন খাত এগিয়ে নেওয়া। সুনামগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জলে ভেসে গলা ছেড়ে গান, উল্লাস, একই বলে বুঝি অপার্থিব সুখ, আনন্দ, যেখানে নেই কোনো পিছুটান, নেই কোনো ব্যস্ততা কিংবা কাজের চাপ। বর্ষায় যৌবনবতী হাওর যেন সাগরের মতো অনন্ত অসীম এক জলাধার। সর্বত্র অথই জলের উদ্দাম আর ঢেউয়ের অবিরাম মাতামাতি। প্রকৃতির এই নিঃস্বার্থ প্রেম ভুলে থাকার সাধ্য আছে কার? টাঙ্গুয়ার হাওরের জল ছেড়ে এবারের গন্তব্য লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটের পরিত্যক্ত চুনাপাথরের খনি। কেউ বলেন শহীদ সিরাজ লেক, কেউ বা নীলাদ্রি লেক। স্থানীয়দের ভাষায় টেকের ঘাটের পাথর কোয়ারি। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, চারপাশে অসংখ্য ছোট বড় টিলা এবং তারই মাঝে স্বচ্ছ নীল জলরাশির এই নীলাদ্রি লেক। নামটি যেমন সুন্দর, রূপও তেমনি মোহনীয়। আমার কখনো আগে এখানে আসা হয়নি, খুবই সুন্দর জায়গা, আমি অভিভূত। আমাদের দেশে যে এত সৌন্দর্য ভান্ডার, এটা মিস হয়ে গিয়েছিল। আর এক পাশে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য, আর তার পাশে হচ্ছে নীলাদ্রি লেকের নীল জলরাশি। নর্মালি পড়ালেখার অনেক চাপ থাকে, সো এখানে এসে ভালোই লাগতেছে মানসিক প্রশান্তির জন্য। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর, বারিক টিলা। একটি উপজেলায় কত কত সৌন্দর্য, কত কত প্রাকৃতিক ঐশ্বর্য, অথচ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন ভ্রমণের। এখানে আমরা এসেছি ফ্যামিলি নিয়ে, বাট খুব কষ্ট হয়েছে আলটিমেটলি। এগুলার একটু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখানে খুব দরকার। এই রাস্তাটা হইলে আমাদের এলাকাটা তো উন্নত হবে, যখন মানুষ আসবে, দোকানপাটও বেশি হবে, মানুষের কাজকর্ম বাড়বে। তথ্য বলছে দেশে পর্যটন স্থান রয়েছে 800-র বেশি, যেসব স্থানে ঘুরে বেড়ান বছরে 1 কোটি দেশীয় পর্যটক। আর এই শিল্পের সাথে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের, পাবলিক, প্রাইভেট, সরকার, এদের ভিতরে একটা সমন্বয়হীনতা আছে। টেকসই উন্নয়নটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, টেকসই পর্যটনকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিদ্যমান পর্যটন কেন্দ্রগুলি আছে, সেইগুলি জরাজীর্ণতা কাটিয়ে সেগুলিকে যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি বৃদ্ধি করে আমরা পর্যটনকে আরও বিকশিত করার চেষ্টা করছি। ভ্রমণের পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে থাকতে হবে সচেতন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সুনামগঞ্জ। সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত পথে এগোতে পারেনি কক্সবাজারের পর্যটন খাত। প্রাকৃতিক সৌন্দর্যের কমতি না থাকলেও রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, দেশি বিদেশি পর্যটক আকর্ষণে পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সমন্বয় ও সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। তবে সরকারি নানা উদ্যোগের কারণে শিগগিরই কক্সবাজারের পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা জেলা প্রশাসনের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বিশাল বালিয়াড়ি খেলা করে লাল কাঁকড়ার দল। মাঝে মধ্যে এই কাঁকড়া নেমে পড়ে সাগরের নোনা জলে, করে ছোটাছুটি। সাগরের বিশাল ঢেউ আশ্রয় পড়ে তীরে। এই তীরের পাশে রয়েছে দীর্ঘ মেরিন ড্রাইভ, এর এক পাশে রয়েছে সবুজ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, আর অন্য পাশে শোভা পাচ্ছে নান্দনিক ডিঙ্গি নৌকা। রয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, পাথুরে সৈকত ইনানি। পড়ন্ত বিকেলে সাগরের বুক চিরে সূর্যাস্তের দৃশ্য। তবে প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকার অভিযোগ পর্যটকদের। হোটেল ছাড়া কোনো এনজয় করার কোনো জায়গা নাই। আমার চোখে পড়ে নাই বিদেশিদের খুব একটা আসার, কিন্তু তাদেরকে আসার জন্য যে ব্যবস্থা করা দরকার এটা কিন্তু গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। দেশি বিদেশি পর্যটক আকর্ষণে পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সমন্বয় ও সুনির্দিষ্ট পরিকল্পনার দরকার বলে দাবি সংশ্লিষ্টদের। সুন্দর একটা প্ল্যান করবে এবং প্ল্যানের ডেডলাইন থাকবে, এর মধ্যে দিতে হবে। যদি সেরকম হয় পুরো বিচটা আমরা ইউজ করতে পারবো। গভর্নমেন্ট আরেকটু যদি ইনিশিয়েটিভ নেয়, কক্সবাজার একটা হবে রিল্যাক্সেড প্লেস, সেটাকে কিন্তু আমরা পুরোপুরি পরিপূর্ণতা পাবে বলে মনে করি। তবে জেলা প্রশাসনের দাবি, কক্সবাজারের চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আমূল পরিবর্তন আসবে পর্যটন শিল্পে। আন্তর্জাতিক বিমানবন্দর, রেল লাইন, যদি এগুলো সব কিছু বাস্তবায়ন হয়, আমাদের কক্সবাজারের পর্যটন শিল্প অনেক এগিয়ে যাবে। প্রতি বছর 15 লাখের বেশি দেশি বিদেশি পর্যটক সমুদ্র সৈকতে ছুটে আসেন। তবে দিন দিন কমছে বিদেশি পর্যটক আগমনের সংখ্যা। পৃথিবীর সব দেশেরই সৈকত নগরীতে রাত যতই গভীর হয় ততই যেন জেগে ওঠে, কিন্তু পুরোটাই বিপরীত বাংলাদেশের কক্সবাজার। সন্ধ্যা না হতেই পরিণত হয় ভুতুরে রাজ্যে। এক্ষেত্রে রাতের বিনোদনের ব্যবস্থা করা হলে রাজস্ব আয়ের বড় একটি অংশ হতে পারে পর্যটন নগরী কক্সবাজার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।